চলুন আজ মানবজাতির এক অসাধারণ প্রকৌশল কীর্তির গল্প শোনা যাক। আমরা কথা বলবো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস নিয়ে। আচ্ছা, এমন কোনো জিনিসের কথা কি ভাবা যায় যেটা প্রতি সেকেন্ডে প্রায় ৮ কিলোমিটার বেগে ছুটে চলে? মানে অবিশ্বাস্য একটা গতি, তাই না? এই বিশালতার অনুভূতিটাই কিন্তু অবাক করার মতো। হ্যাঁ, উত্তরটা হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এর গতিটা একটু কল্পনা করুন তো, ঘণ্টায় প্রায় ২৮,০০০ কিলোমিটার। এর মানে কি দাঁড়ায় জানেন? মহাকাশচারীরা মাত্র ৯০ মিনিটে পুরো পৃথিবীটা একবার ঘুরে আসেন, আর প্রতিদিন তাদের জীবনে সূর্য ওঠে আর ডোবে মোট ১৬ বার। তো চলুন পৃথিবীর ওপরে আমাদের এই ভাসমান পরীক্ষাগারের একটা ভার্চুয়াল ট্যুর শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন জিনিসটা আসলে কি, আর এটা আছেই বা কোথায়? সহজ কথায়, আইএসএস হল মহাকাশে ভাসমান একটা বিশাল ল্যাবরেটরি, যেখানে মহাকাশচারীরা সবসময় থাকেন এবং কাজ করেন। এর আসল উদ্দেশ্যটা হল মাইক্রোগ্র্যাভিটি, মানে প্রায় ওজনহীন একটা পরিবেশে এমন সব গবেষণা চালানো যা পৃথিবীতে বসে করাটা প্রায় অসম্ভব। এর আকারটা একবার ভাবুন তো, প্রায় একটা ফুটবল মাঠের সমান বড়, আর ওজন ৪,২০,০০০ কেজিরও বেশি। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এটা কিন্তু কোনো একটা দেশের তৈরি নয়। এটা আসলে আমেরিকা, রাশিয়া, ইউরোপ, জাপান আর কানাডার মতো ৫টি বড় মহাকাশ সংস্থার এক অসাধারণ আন্তর্জাতিক সহযোগিতার ফসল। এর যাত্রাটা শুরু হয়েছিল সেই ১৯৯৮ সালে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা জিনিস মহাকাশে ভেসে আছে কি করে? চলুন এবার একটু এর ভেতরের দিকে নজর দেয়া যাক। দেখি এই বিশাল স্টেশনটা কিভাবে টুকরো টুকরো অংশ জুড়ে তৈরি হয়েছে। স্টেশনটাকে মূলত কয়েকটা প্রধান অংশে ভাগ করা যায়। যেমন ধরুন, চাপযুক্ত মডিউল, যেখানে মহাকাশচারীরা থাকেন আর কাজ করেন। তারপর আছে একটা বিশাল ট্রাস কাঠামো, যেটা পুরো স্টেশনটার মেরুদণ্ডের মতো কাজ করে। শক্তি যোগানোর জন্য আছে বিশাল বিশাল সোলার প্যানেল, আর মালামাল নাড়াচাড়া করার জন্য আছে রোবটিক আর্ম। আর হ্যাঁ, মহাকাশযানগুলো যেখানে এসে লাগে সেই ডকিং পোর্ট তো আছেই। এই যে ল্যাব মডিউলগুলো, এগুলোই হলো আইএসএসের আসল গবেষণার জায়গা, বিজ্ঞানের একেবারে প্রাণকেন্দ্র। বিশাল ট্রাস কাঠামোটা তো পুরো স্টেশনের মজবুত মেরুদণ্ড। আর সোলার প্যানেলগুলো, এগুলো প্রায় একটা ছোট শহরের মতো বিদ্যুৎ তৈরি করে। মানে এটা একটা আস্ত পাওয়ার প্ল্যান্ট। আর ক্যানাডাম-2 নামের যে রোবোটিক আর্মটা আছে, সেটা মহাকাশে একজন সুপার এফিশিয়েন্ট নির্মাণ শ্রমিকের মতো কাজ করে। সত্যি বলতে, ওটা ছাড়া এই স্টেশনটা তৈরি করাই হয়তো সম্ভব হতো না। আচ্ছা, স্টেশনের গঠন তো বোঝা গেল, কিন্তু এর ভেতরে যারা থাকেন তাদের জীবনটা ঠিক কেমন কাটে? ওই শূন্য অভিকর্ষে ভেসে থাকার অনুভূতিটা আসলে কীরকম? পৃথিবীর জীবনের সঙ্গে মহাকাশের জীবনের পার্থক্যটা বলতে গেলে আকাশ পাতাল। ভাবা যায়, আমরা যেখানে দিনে একবার সূর্য ওঠা দেখি, সেখানে মহাকাশচারীরা দেখেন ১৬ বার। আমরা মাটিতে হেঁটে বেড়াই, আর তারা তো ভেসে বেড়ান। আর শরীর ঠিক রাখার জন্য, মানে পেশি আর হাড়ের ক্ষয় যাতে না হয়, সেজন্য তাদের প্রতিদিন কম করে হলেও ২ ঘন্টা কঠিন ব্যায়াম করতে হয়। একবার কল্পনা করার চেষ্টা করুন তো, এমন একটা জায়গায় থাকা যেখানে ওপর বা নিচ বলে আসলে কিছুই নেই। এই যে মাইক্রোগ্র্যাভিটির ব্যাপারটা, এটাই মহাকাশচারীদের পুরো শারীরিক বাস্তবতাকে একদম বদলে দেয়। অভিজ্ঞতাটা একদিকে যেমন দারুণ রোমাঞ্চকর, তেমনই কিন্তু কঠিন চ্যালেঞ্জিং। কিন্তু এত বড় একটা আয়োজন, এত ঝুঁকি, এর পিছনের আসল উদ্দেশ্যটা কি? কেনই বা বানানো হলো এই স্টেশন? উত্তরটা খুব সহজ: যুগান্তকারী বিজ্ঞান। এই যে মাইক্রোগ্র্যাভিটি বা প্রায় ওজনহীন অবস্থা, এটাই কিন্তু আইএসএসের সবচেয়ে দামি সম্পদ। কারণটা হলো, পৃথিবীতে মাধ্যাকর্ষণের টানের জন্য অনেক বৈজ্ঞানিক ঘটনা আমরা ঠিকমতো দেখতে বা বুঝতে পারি না। কিন্তু মহাকাশে তো সেই বাধাটা নেই, আর এটাই খুলে দেয় নতুন নতুন সব আবিষ্কারের দরজা। আর মজার ব্যাপার হলো, মহাকাশে এই যে গবেষণাগুলো হয়, সেগুলো কিন্তু শুধু মহাকাশের জন্যই নয়। এর সরাসরি প্রভাব এসে পড়ছে আমাদের এই পৃথিবীতে। জীববিজ্ঞান বলুন, চিকিৎসা বলুন বা পদার্থবিজ্ঞান, সব ক্ষেত্রেই দারুণ সব কাজ হচ্ছে। নতুন ওষুধ তৈরি করা থেকে শুরু করে আরও শক্তিশালী মেটেরিয়াল বানানো, এমনকি আমাদের এই পৃথিবীকে আরও ভালোভাবে বোঝা, সব কিছুতেই এই গবেষণাগুলো সাহায্য করছে। একটা চমৎকার উদাহরণ দিই। মহাকাশে এখন ফসল ফলানোর পরীক্ষা নিরীক্ষা চলছে। এটা যে শুধু মহাকাশচারীদের খাবারের যোগান দেওয়ার জন্য তা কিন্তু নয়, বরং ভবিষ্যতে যখন মানুষ চাঁদ বা মঙ্গলে বসতি করার কথা ভাববে, তখন এই গবেষণাটা একটা বিশাল গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে দাঁড়াবে। আর এসব অসাধারণ বিজ্ঞান কিন্তু সম্ভব হয়েছে একটা অভূতপূর্ব বিশ্বব্যাপী সহযোগিতার জন্য। ভাবুন, আমেরিকা, রাশিয়া, ইউরোপ, জাপান আর কানাডার মতো দেশগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।
তারা প্রমাণ করে দিয়েছে যে মহাকাশে শান্তিপূর্ণভাবে একসাথে কাজ করা সম্ভব। তাই আইএসএস শুধু একটা প্রযুক্তিগত সাফল্য নয়, এটা বিশ্ব শান্তিরও একটা অসাধারণ প্রতীক। তো আমাদের এই সফরের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আমরা। এবার একটু আইএসএসের অতীত আর ভবিষ্যতের দিকে তাকানো যাক। এর যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল আর এর পরিণতি বা কী হতে চলেছে। এই টাইমলাইনটা দেখলে স্টেশনটার পুরো জীবনচক্রটা বেশ পরিষ্কার বোঝা যায়। ১৯৯৮ সালে এর প্রথম মডিউল পাঠানো থেকে শুরু, ২০০০ সালে প্রথমবার মানুষের পা রাখা, আর তারপর ২০৩০ সালের পর এর পরিকল্পিত অবসরের কথা ভাবা হচ্ছে। প্রতিটি ঘটনাই কিন্তু মানব ইতিহাসের এক একটা মাইলফলক। এই কথাটা স্টেশনটার গুরুত্বকে এক কথায় দারুণভাবে তুলে ধরে। এটা আসলে শুধু লোহা লক্করের একটা কাঠামো নয়, এটা একটা জীবন্ত পরীক্ষাগার, মহাকাশ গবেষণার জন্য একটা টেস্ট বেড, আর সবচেয়ে বড় কথা, এটা বিশ্বজোড়া সহযোগিতার এক ঝলঝলে প্রতীক। তো যখন আইএসএসের এই দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটবে, তখন কি হবে? মহাকাশ গবেষণা আর আন্তর্জাতিক সহযোগিতার ভবিষ্যৎ কোন দিকে যাবে? মানবজাতির পরবর্তী জায়ান্ট লিপ বা বিশাল পদক্ষেপটা কি হতে চলেছে? এই প্রশ্নটা না হয় আমাদের সবার ভাবনার জন্যই তোলা রইল।